আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা নিব আমাদের উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞানের যে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ে রয়েছে যে বিষয়টা, এটা এমন একটা বিষয় যে বিষয়ে এটা একটা বিশ্বকারণ, বর্তমান একটা বৈশ্বিক ইস্যু হিসেবে দাঁড়িয়েছে, যার কারণে আমাদের দৈনন্দিন কাজগুলো স্থবির হয়ে আছে। আমরা নিজেদেরকে গুটিয়ে নিতে বাধ্য হচ্ছি। আমাদের সাধারণ যে কাজ স্বাভাবিকভাবে আমরা করতে পারছি না। তোমাদের ক্লাসগুলো আমরা সরাসরি নিতে পারছি না, এই অনলাইনে তোমাদের অনুপস্থিতিতে আমাদের ক্লাসগুলো নিতে হচ্ছে। সেই বিশেষ বৈশ্বিক ইস্যু হবে আজকে আমাদের পাঠ্য বিষয়। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি কি নিয়ে কথা বলছি। আমরা কি কারণে আমাদের আজকের জীবন এমন থেমে গেছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটা যাই করেও কিন্তু যাচ্ছে না, নতুন উদ্যমে আবার এটা জেঁকে বসছে। আর আমরা এই যে একটু খুশি হচ্ছিলাম যে আমরা আমাদের স্বাভাবিক কাজে হয়তো বা ফিরে আসতে পারবো, কিন্তু আবার যেন সব কিছু মিলে যাচ্ছে। তো এই করোনা ভাইরাস, আমরা বলছি করোনা ভাইরাস মানে করোনাটা আমরা বুঝতে পেরেছি যে এটা একটা ভাইরাসের অন্তর্গত। আর ভাইরাসটা তুমি কি কখনো দেখেছো? তোমাদের কেউ কি দেখেছো ভাইরাসের হাত পা আছে কিনা, বা ভাইরাস তুমি নিজের চোখে দেখেছো কিনা? দেখোনি। কেন এটা দেখা সম্ভব হয়নি? এটা এজন্য দেখা সম্ভব হয়নি যে এটা খালি চোখে দেখা যায় না। তাহলে খালি চোখে দেখা যায় না এমন অর্গানিজমগুলোকে বলা হচ্ছে অণুজীব। অর্থাৎ যে সকল জীব অথবা যে সকল বস্তুকে খালি চোখে দেখা যায় না তাদেরকে বলা হয় অণুজীব। আর অণুজীব নিয়ে পড়া হয় যে বিষয়ে, সেটাকে বলা হচ্ছে অণুজীববিদ্যা। আর আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে অণুজীব নিয়ে বলা আছে। আর অণুজীবের অন্তর্গত রয়েছে বিভিন্ন অণুজীব। আমরা আজকে পড়ব ভাইরাস। এই যে আমরা ভাইরাস বললাম, এখন আমরা অনেক কিছু জানি ভাইরাস সম্পর্কে। আর একদম আমাদের সাধারণ মানুষ যারা ভাইরাস নামটা জানতেন না, তারাও এখন ভাইরাস নামটা জানে, শোনে এবং কিছুটা হলেও বোঝে। তো সর্বপ্রথম এই ভাইরাসটা নিয়ে কথা বলেছেন যিনি, তিনি হচ্ছেন ইংল্যান্ডের বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। কি বললাম? তিনি হচ্ছেন ইংল্যান্ডের বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এবং তিনি এই যে ভাইরাসটা নিয়ে কথা বলেছিলেন সর্বপ্রথম এই যে বসন্ত, এখন কিন্তু বসন্তটা খুব বেশি গুরুতর হিসেবে আমরা এটাকে ধরে রাখি, কিন্তু আগের দিনে এটা খুব গুরুতর ছিল। আর সেই বসন্ত রোগের গবেষণা করতে গিয়ে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এই কথাটা বলেছিলেন এবং উনি ধারণা করেছিলেন যে এটা ব্যাকটেরিয়া দ্বারা নয়, ব্যাকটেরিয়ার চাইতে ছোট কিছু দ্বারা এটা তৈরি হয়। আর তিনি সে কথাটা বলে গিয়েছিলেন। তো সর্বপ্রথম ভাইরাসটা এখন কিছু একটা কথা উল্লেখ করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। তাহলে সর্বপ্রথম যিনি উল্লেখ করেন ভাইরাস সম্পর্কে, সর্বপ্রথম তিনি হচ্ছেন ইংল্যান্ডের বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। তারপরে ভাইরাসটাকে আবিষ্কার করেন রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। রাশিয়ান বিজ্ঞানী উনি যিনি ছিলেন, উনি ছিলেন ইংল্যান্ডের বিজ্ঞানী। উনি হচ্ছেন ইংল্যান্ডের বিজ্ঞানী। পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি
উনি রাশিয়ান বিজ্ঞানী। উনি হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী। উনি 1892 সালে ভাইরাসটা আবিষ্কার করেন। কোত্থেকে? তামাকের পাতায় এক ধরনের ছোপ ছোপ রোগ দেখা যায়। এর ফলে তামাকের পাতার গুণগত মান কমে যায়। আর এই রোগটা নিয়ে গবেষণা করতে গিয়ে উনি দেখেছেন যে কিছু একটা আছে এই পাতায়, যেটা ভাইরাসের চেয়ে ছোট, যেটা এই ধরনের রোগ সৃষ্টির জন্য দায়ী। আর সেই কথাটা বলেছিলেন বিজ্ঞানী আইভানোভস্কি, আর এই কারণে তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে ধরা হয়। তারপর হল্যান্ডের বিজ্ঞানী বেইজারিং নামকরণ করেন বিজ্ঞানী বেইজারিং হল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। উনি হল্যান্ডের বিজ্ঞানী এবং তিনি 1898 সালে এটার নামকরণ করেন। কিন্তু কেউ এই জীবাণুটাকে আলাদা করতে সক্ষম হননি। আর যে বিজ্ঞানী এই জীবাণুটাকে আলাদা করতে সক্ষম হয়েছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী স্ট্যানলি। ভাইরাস জীবাণুটাকে পৃথক করতে সক্ষম হন যে বিজ্ঞানী, তিনি হলেন বিজ্ঞানী স্ট্যানলি। যেহেতু তিনি এই জীবাণুটাকে পৃথক করতে সক্ষম হয়েছেন, এজন্য তাকে একটা বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং তাকে ভাইরোলজির জনক বলা হয়। তাহলে ভাইরোলজি জিনিসটা কি? যে বিদ্যায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, গবেষণা করা হয়, তাকে বলা হয়, সে বিষয়টাকে বলা হয় বা সে বিদ্যাটাকে বলা হয় ভাইরোলজি। তাহলে আমরা দেখলাম যে এই যে ভাইরাস ব্যাপারটা আসলো, এটা কতগুলো ধাপ, কতগুলো গবেষণার মাধ্যমে এই ভাইরাস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে সক্ষম হয়েছি। আর এটা আমরা ধীরে ধীরে জানবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। পরবর্তীতে বিজ্ঞানী লোফ নামক একজন বিজ্ঞানী, LWOFF, এই যে বিজ্ঞানী লোফ, উনি 1952 সালে বলেন যে এই যে এত বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন, তখন এটা নিয়ে সবার প্রশ্ন, ভাইরাসটা আসলে কি? এটা কি জীব না জড়? তো উনি বললেন যে না, ভাইরাসটা জীবও নয়, জড় পদার্থ নয়। এটা এই দুটার মধ্যে একটা সংযোগকারী বস্তু। এটাকে জীবও বলা হয়নি, এটাকে জড়ও বলা হয়নি, এটাকে এই দুইয়ের মধ্যে সংযোগকারী বা সেতু বন্ধনকারী বস্তু বলা হয়েছে। কেন এটাকে বস্তু বলা হলো? কেন এটাকে জীব বলা হলো না? কেন এটাকে জড়ও বলা হলো না? আসলে আমরা এটা দেখছি। অর্থাৎ আমরা তাহলে একটু দেখে নিই যে আসলে ভাইরাস, এটার সংজ্ঞাটা কি হবে। ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক সত্তা। অতি আণুবীক্ষণিক অর্থাৎ এটা অণুবীক্ষণ, কিন্তু এটা অতি অর্থাৎ হাই, উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই ভাইরাসকে দেখা সম্ভব হয়। এজন্য বলা হচ্ছে অতি আণুবীক্ষণিক অণু বা সত্তা, যেটা পোষক দেহে অর্থাৎ যার মধ্যে বংশ বিস্তার করতে সক্ষম, সেই পোষক দেহে রোগ ঘটাতে সক্ষম এমন একটা সত্তাকে ভাইরাস বলা হয়। এবং ভাইরাস শব্দটার অর্থ হচ্ছে বিষ। অর্থাৎ
ভাইরাস আমাদের কোনো উপকার করছে না, সংজ্ঞা থেকে এরকম বোঝা যাচ্ছে। যদিও কিছু অর্থনৈতিক গুরুত্ব বা উপকার কিছুটা আছে, আমরা সেটা পরে দেখব ইনশাআল্লাহ। আসো, তাহলে আমরা ভাইরাস কাকে বলে আমরা সেটা দেখেছি। তারপর আমরা দেখেছি ভাইরাস আবিষ্কারের ইতিহাস। এখন কেন বিজ্ঞানী লোক এটাকে জীব বা জড় কোনো কিছু না বলে এটাকে কেন এই দুইয়ের মধ্যে সংযোগকারী সেতু বলেছেন, এটা আমরা দেখব। অর্থাৎ এর মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটাকে আমরা জীব বলতে পারি, আবার এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটাকে আমরা জড়ও বলতে পারি। সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। ভাইরাসের যে জড় বৈশিষ্ট্য, ভাইরাসের জড় বৈশিষ্ট্য আর ভাইরাসের জীব বৈশিষ্ট্য বা জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। আসলে জড় বৈশিষ্ট্যটা দেখি। ভাইরাস পোষক কোষের বাইরে বংশ বৃদ্ধি করতে পারে না। এটা পোষক কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর পোষক কোষটা কি? আমি যদি ধরে নেই এটা বাইরে থেকে আগত কোনো বস্তু বা অণুজীব, আর আমার এই বডিটা যদি হয় কোনো জীবীয় কোষ বা কোনো জীবের কোষ, এবং এই ভাইরাস যদি এই কোষে এসে আক্রমণ করে, তাহলে এই অণুজীবের সাপেক্ষে এই কোষটাকে বলা হবে পোষক বা হোস্ট। তো বলা হচ্ছে যে এই ভাইরাস এই পোষক কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অর্থাৎ এটা যখন এখানে বংশ বিস্তার বা এর ভেতরে প্রবেশ করতে সক্ষম হবে, তখনই এটা সজীব হয়ে উঠবে। যতক্ষণ পর্যন্ত এর ভেতরে ঢুকতে সক্ষম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা বাইরে জাস্ট অ্যাজ লাইট অ্যাজ আ ডাস্টার, অর্থাৎ একটা জড় পদার্থের মতো। তো এটাকে কি বললাম আমি, যে কোনো পোষক কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পোষক কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটা রাসায়নিকভাবে কেবলমাত্র দুটো রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত। কি? সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে দুটি রাসায়নিক বস্তু, দুটি রাসায়নিক বস্তু নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন এর সমন্বয়ে এটা গঠিত। এটা দ্বারা সাসপেনশন তৈরি করা যায়। এটা দ্বারা সাসপেনশন মানে কি? এটা একটা দ্রবণ তৈরি করা যায় এবং দ্রবণের তলানি পড়ে, যেটা কোনো জীব দ্বারা তৈরি করা সম্ভব না। দ্রবণে তলানি বা অধক্ষেপ পড়ে। এটা কোনো পোষক কোষ ছাড়া বংশ বৃদ্ধি করতে পারে না। অর্থাৎ বংশ বৃদ্ধি করতে এটা সক্ষম নয় পোষক কোষ ছাড়া। পোষক এর সাহায্য ছাড়া এরা বংশ বৃদ্ধি করতে সক্ষম নয়। বংশ বৃদ্ধি করতে পারে না।
প্রমাণিত করা যায় এটা তাপ বা চাপের প্রতি সংবেদনশীল নয়। এগুলো হচ্ছে এর জড়ীয় বৈশিষ্ট্য বা জড় বৈশিষ্ট্য। আমরা যদি জীবীয় বৈশিষ্ট্য চাই, এরা পোষক কোষের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে, মানে বংশবৃদ্ধি করার ক্ষমতা এদের রয়েছে। একটা ডাস্টারকে তুমি যতই পিটাও, সম্ভব না এই ডাস্টারের পক্ষে তার মতো করে আরেকটা ডাস্টার তৈরি করা। হলে ভালোই হতো, আমাদের আর বাজার থেকে কেনা লাগতো না, কিন্তু এটা সম্ভব না, কারণ এটা সম্পূর্ণ জড়। আর ভাইরাসটা জড় নয়, জীবের বৈশিষ্ট্য এতে রয়েছে। আর এই কারণে বলা হচ্ছে যে ভাইরাস পোষক কোষের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে। তারপর এর মধ্যে বংশগতীয় বস্তু, নিউক্লিক অ্যাসিড রয়েছে। বংশগতীয় বস্তু নিউক্লিক অ্যাসিড রয়েছে। আর আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডগুলো হচ্ছে ডিএনএ আর হলো আরএনএ। এরা এদের নিজেদের অনুরূপ বংশ তৈরি করতে সক্ষম, অর্থাৎ যে ভাইরাস, সেই ভাইরাস তার মতো করে আরেকটা, মানে এটা যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয়, তবে সেই বংশবৃদ্ধির মাধ্যমে যে ভাইরাসটা তৈরি করতে পারবে বা তৈরি করবে, সেটা ইনফ্লুয়েঞ্জাই ঘটাবে, সেটা কিন্তু এইডস ঘটাবে না। এর মানে কি, ভাইরাসটা নিজের অনুরূপ তৈরি করতে সক্ষম। নিজের মতো করে বংশধর তৈরি করে। দেন ও পরিবর্তনশীল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, মানে অভিযোজিত হতে পারে। ওর কি রয়েছে? অভিযোজনের ক্ষমতা, অভিযোজিত হতে সক্ষম। ও মিউটেশন ঘটাতে পারে, মানে পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ এদের কোষে যে নাইট্রোজেনাস বেস রয়েছে, আর নাইট্রোজেনাস বেসের যে রাসায়নিক গঠন, সেই গঠনের মধ্যে পরিবর্তন ঘটাতে সক্ষম, সেটাকে বলা হচ্ছে যে পরিবর্তন ঘটাতে পারে। এই সকল কারণে বিজ্ঞানীরা এটাকে কোনো দলেই ফেলতে পারছে না। আর এই কারণেই কিন্তু ভাইরাসকে না জীব না জড়, শুধু এই দুইয়ের মধ্যে সেতু বন্ধনকারী একটা সত্তা বলা হয়ে থাকে। এই যে এত কিছু বলছি ভাইরাস নিয়ে, ভাইরাসের আকৃতিটা আসলে কেমন? ভাইরাসের আকৃতি রয়েছে বিভিন্ন, এবং এটার যে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা, যেটা বলি, যেটা আসলে কত বড় দেখতে বা আয়তন, এটার আয়তনটা 8 ন্যানোমিটার থেকে শুরু করে, এতদিন এটা আমরা দেখেছি যেটা 300 ন্যানোমিটার পর্যন্ত ছিল। বাট রিসেন্টলি যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসটা এটা 400 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। এটা আসলে করোনা ভাইরাস তো না, এটাকে বলা হচ্ছে কোভিড-19 ভাইরাস। এটাকে কেন কোভিড-19 ভাইরাস বলা হয় আমি বলছি। আচ্ছা,
বলেছি যে কোভিড-19 ভাইরাস, আর ও যে রোগটা সৃষ্টি করে তাকে আমরা করোনা বলি। আর করোনা মানে হচ্ছে মুকুট। এই ভাইরাসটার চারপাশে মুকুটের মতো একটা বিশেষ সজ্জা রয়েছে। এই কারণে এই ভাইরাসটাকে বলা হচ্ছে, এই ভাইরাস দ্বারা ঘটিত হচ্ছে যে রোগটা সেটাকে আমরা করোনা বলছি। আর ভাইরাসের যে ভাইরাসের নামটা কিভাবে আসলো, কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস যে ডিজিজটা ঘটাচ্ছে তাকে বলা হচ্ছে কি করোনা। এবং এই ভাইরাসটার আরেকটা নাম হয়েছে, এটাকে কোভিড-19 বলা হয়, কারণ 2019 সালে এই ভাইরাসটা তার প্রভাব বিস্তার ঘটাতে সক্ষম হয়েছে অনেক বিশাল আকারে। এই কারণে এই সংখ্যাটার সাথে এই কোভিডের সাথে 19টা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে ভাইরাসের আয়তনে, আর বলেছে এটা 8 থেকে প্রায় 300 ন্যানোমিটার, বা এটাকে আমরা 400 ন্যানোমিটার বলতে পারি। সবচেয়ে ক্ষুদ্র যে ভাইরাস সেটা 8 থেকে 12 ন্যানোমিটার হয়ে থাকে। আর সেটা আমরা দেখতে পারি গবাদি পশুর যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ রয়েছে। যারা গ্রাম অঞ্চলে থাকো তোমরা, বা আমাদের অনেকেরই আত্মীয় স্বজন গ্রাম অঞ্চলে রয়েছে, গবাদি পশু লালন পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে, দেখতে পাবা যে ওদের এরকম মুখে এবং পায়ে কেমন ক্ষতর মতো হয়। সেটা কিন্তু এই ভাইরাসের কারণে। এটাকে বলা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আর এটা ভাইরাসের কারণে হয়ে থাকে। আর এই ভাইরাসটার আয়তন হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। আর এটার গঠন আমি বললাম যে বিভিন্ন রকমের গঠন হয়ে থাকে। আমরা তাহলে এখন ভাইরাসের শ্রেণীবিন্যাসটা পড়ি যে গঠন হিসেবে এটা কীরকম। এটা হতে পারে গোলাকার ভাইরাস। গোলাকার যে ভাইরাসগুলো, তাহলে আমরা আমাদের এখন পড়ার টপিকটা কি হচ্ছে যে গঠন ভিত্তিক শ্রেণীবিন্যাস। গঠন ভিত্তিক শ্রেণীবিন্যাস এটা হতে পারছে গোলাকার। আমরা এটাকে বলছি পোলিও ভাইরাস। আমরা বলতে পারি দণ্ডাকার টিএমভি ভাইরাস। আমরা বলতে পারি ষড়ভুজাকার ভাইরাস। ষড়ভুজাকার ভাইরাসের মধ্যে রয়েছে হার্পিস ভাইরাস, বা ভ্যাকসিনিয়া ভাইরাস। আমরা বলতে পারি ডিম্বাকার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপর এখানে রয়েছে সূত্রাকার ভাইরাস, ইবোলা ভাইরাস। এরকম বিভিন্ন ধরনের ভাইরাস এর গঠন দেখা যায়। এটা ছাড়াও আমরা নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করেও কিন্তু ভাইরাসকে দুটো ভাগে ভাগ করা যায়। নিউক্লিক অ্যাসিডগুলো কি কি? নিউক্লিক অ্যাসিডগুলোর মধ্যে রয়েছে ডিএনএ, আরএনএ। অর্থাৎ যে ভাইরাসে ডিএনএ রয়েছে সেটাকে বলা হবে ডিএনএ ভাইরাস, আর যে ভাইরাসে আরএনএ রয়েছে সেটাকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস। আজকে এইটুকু পর্যন্ত। আমরা এই টপিকের বাকি অংশটুকু ইনশাআল্লাহ সামনের ক্লাসে আলোচনা করব। তো তোমরা নিজেদের প্রতি যত্ন নাও, নিজেদের পড়াশোনার প্রতি যত্ন নাও, আর পরিবেশের প্রতিও যত্ন নাও। আল্লাহ হাফেজ।